আবার বলছি এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো এসএসকেএম হাসপাতালের ছবি, যেখানে একাধিক অ্যাম্বুলেন্স এবং সিআরপিএফ জওয়ান এই মুহূর্তে পর্দায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকে অপেক্ষা করছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে কি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এবং এই ঘটনা বেশ কয়েকদিন ধরে, বলা ভালো বেশ কয়েক সপ্তাহ ধরে এই টানাপোড়েন চলছে কণ্ঠস্বরের নমুনা নিয়ে। আজকেও ইন ক্যামেরা সেশন হয়েছে। সংবাদ মাধ্যম, কোনো সংবাদ মাধ্যম সেটা আপনাদের সামনে বা আমাদের এটা প্রকাশ করতে পারি না যদি ইন ক্যামেরা সেশন হয়। খুব স্বাভাবিকভাবেই যে আইনজীবীরা ছিলেন তারাও সে নিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না, কোনো বিবৃতি দিতে পারেন না। কিন্তু এইটুকু খুব সাবধানে, খুব সতর্কভাবে আপনাদের বলতে পারি যে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের যে ছবিটা লাইভ সরাসরি আপনারা দেখছেন, তাতে সিআরপিএফের প্রস্তুতি, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। সুতরাং এইটুকু অনুমান বোধহয় আমরা করতেই পারি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে হয়তো ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ইডি অফিসাররা ইতিমধ্যেই তাদের ভেতরে যারা শীর্ষস্থানীয় তারা এসএসকেএম হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। আমাদের এই বিষয়ের ওপর নজর থাকবে। আর এইখানে আমি আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে এই কণ্ঠস্বরের নমুনা নিয়ে। আবার বলছি, একদিন দুদিন নয়, সপ্তাহের পর সপ্তাহ যে টানাপোড়েন চলছে এবং যে টানাপোড়েনের একটা অংশ আইনি টানাপোড়েন, তার একটা ছবি। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছেছে জোকা ইএসআই হাসপাতাল থেকে আসা 5G অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে কি যাবে না তা নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। সেই কবেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। কিন্তু গত কয়েক মাস কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তদন্তকারীদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরেই সরগরম বঙ্গ রাজনীতি। অবশেষে রাজনৈতিক টানাপোড়েনের অবসান। এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করা হলো তাঁকে, নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই হাসপাতালে। ইডির তরফে দাবি করা হয় 20 ফেব্রুয়ারি বিকেল 5টা 46 মিনিটে নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোন করে সুজয় কৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন ফোনের যাবতীয় তথ্য, চাকরি প্রার্থীদের মার্কশিট, অ্যাডমিট কার্ড ডিলিট করে দিতে। তাই তদন্তের স্বার্থে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন। তারই প্রেক্ষিতে ইডিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দেন ব্যাংকশাল কোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু সেখানেও ধাক্কা খান। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 134 দিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বারবার হাসপাতালে গেছে ইডি। এসএসকেএম কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে জোকার ইএসআই হাসপাতালকে গত 24 নভেম্বর মেডিকেল বোর্ড গড়ার নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত। কেন্দ্রীয় হাসপাতালের মেডিকেল বোর্ড কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব বলে জানালে সুজয় কৃষ্ণ ভদ্রকে অবিলম্বে ইডির হাতে তুলে দিতে হবে এসএসকেএম হাসপাতালকে, এমনটাও জানিয়েছিল আদালত। এরপরে ইডির তরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইডির আধিকারিকরা হাসপাতালে আসার আগের রাতেই কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে কালীঘাটের কাকুকে শিশুদের জন্য বরাদ্দ আইসিসিইউ বেডে স্থানান্তরিত করে দেয় এসএসকেএম কর্তৃপক্ষ। 5 দিন সেখানে রাখার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় কার্ডিওলজি বিভাগের কেবিনে। সেই থেকেই এসএসকেএমে ছিলেন তিনি। এতদিন নেওয়া যায়নি তার কণ্ঠস্বরের নমুনা। এবার তিনি এসএসকেএম থেকে ইএসআই জোকা হাসপাতালে প্রায় 4.5 মাস পর বেরোলেন কলকাতার একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। তার নতুন ঠিকানা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জোকার ইএসআই হাসপাতাল। এবিপি আনন্দ। যে উদ্যোগ আপনাদের সরাসরি দেখালাম, সেই উদ্যোগ যদি আজ সফল হয়, অর্থাৎ যদি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তাহলে 4.5 মাস পর তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হবে। এইখানে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো যে নিয়োগ দুর্নীতিতে কিভাবে সুজয় কৃষ্ণ ভদ্র নাম উঠে এলো, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র কেন তদন্তকারী এজেন্সির কাছে গুরুত্বপূর্ণ। বারবার কোর্টে কি জানাচ্ছে তারা, দেখুন। আলোচনার কেন্দ্রবিন্দুতে কালীঘাটের কাকু। তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে। এর মধ্যে বুধবার সন্ধে হঠাৎই এসএসকেএমে হাজির হন ইডির অফিসাররা। পৌঁছয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইএসআই জোকা হাসপাতালের অ্যাম্বুলেন্স। কার্ডিওলজি বিভাগের একদম সামনে আনা হয় এই অ্যাম্বুলেন্স। এই কার্ডিওলজি বিভাগেই দীর্ঘদিন ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হলো জোকার ইএসআই হাসপাতালে। অ্যাম্বুলেন্সের সঙ্গে যান ইডির অফিসাররা, তাদের সঙ্গে সিআরপিএফ জওয়ান এবং চিকিৎসকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিরও আতশকাচের তলাতে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। প্রথমবার কালীঘাটের কাকুর নাম উঠে আসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডলের মুখে।
কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। আমি চিনি না, আমি চিনি না। সবাই জানে, হ্যাঁ বলেছি কাকু, হ্যাঁ ওইটাই ওই তো উনি তো বললেন। এরপরই গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। লিপস অ্যান্ড বাউন্সে তো আমি চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিত তাকে ছোঁবে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। গত বছরের 30শে মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। গত বছরের 22শে আগস্ট এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কাকুকে। তাঁর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ হয়। চার্জশিটের 22 নম্বর পাতায় ইডি দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। এছাড়াও তাদের চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসালটেন্সির যোগ, লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকে এসডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্যকর দাবি করে ইডি। আলিপুরে এই হলো লিপস অ্যান্ড বাউন্সের অফিস। এখানেই কাজ করতেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত 21শে আগস্ট এই অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এরপরে লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি নিয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার বা সিওও ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। 2012 এপ্রিল থেকে 2016 মার্চ পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এরপরই ইডি প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করে যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। আমি এখনো এই পদে আছি। লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে, 10 পয়সা প্রমাণ করুন। একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করছেন, একই প্রশ্ন আপনি ক্যাটেল স্ক্যামে করছেন, একই প্রশ্ন আপনি এসএসসি স্ক্যামে করছেন। মানে আপনারা দেখাতে চাইছেন যে প্রসিডস অফ ক্রাইম, একটাই টাকা 3টে কেসে জড়িত। এটা তো হতে পারে না। একটা সন্তানের 3টে মা হতে পারেন। কয়লা কাণ্ডেও নাম এসেছে সুজয় কৃষ্ণ ভদ্রর। কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবিপি আনন্দ। আমি দেবাংশুর কাছে আসবো যে এই লিপস অ্যান্ড বাউন্স কানেকশানেই যেটা খানিকক্ষণ আগে তরুণজ্যোতি তোমায় আক্রমণ করছিল, সেটা হচ্ছে যে সম্পত্তিগুলো অ্যাটাচ করা হয়েছে সেই প্রত্যেকটা ইডি অফিসিয়ালি কোর্টে জানিয়েছে কালকে যে প্রত্যেকটা লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, তো সম্পত্তি বাজেয়াপ্ত হতেই পারে, একটা কোম্পানি তার তো সম্পত্তি থাকবেই, কিন্তু সেই সম্পত্তিটা কোনো অসৎ উপায় করা এটা কি প্রমাণিত? এই যে ইডির প্রেস বিজ্ঞপ্তি আপনারা দেখালেন, ওই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হচ্ছে যে আমাদের মানে কিছু সন্দেহজনক লেনদেন। ইডিও প্রেস বিজ্ঞপ্তিতে বলতে পারেনি যে দুর্নীতির লেনদেন, তারাও সন্দেহ প্রকাশ করছেন। আর এই সন্দেহের ওপরেই তো গত 12 বছরের দুর্নীতির লেনদেন একমাত্র বলতে পারে আদালত, ইডি দাবি করতে পারে, আদালত বিচার করবে। আমাদের বক্তব্য তো এটাই, মানে ইডি যেমন আজকে ধরুন বলেছে কোথায় একটা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির কিংপিন, এটা তো তারা স্টেটমেন্ট দিয়েছে, এটা তারা সন্দেহ প্রকাশ করেনি। তো এরকম স্টেটমেন্ট তো তারা এটাতেও দিতে পারতো। স্টেটমেন্ট আর কোশ্চেন মার্ক তো আলাদা, কিন্তু ইডি কি স্টেটমেন্ট দিয়েছে? পার্থ চ্যাটার্জি কিংপিন, এটা স্টেটমেন্ট, আর এটা সন্দেহজনক লেনদেন। তার মানে ইডি যে তদন্ত করছে তারও সন্দেহ আছে। তার মানে কি? মানে যে আমার সামনে চোখ বন্ধ করে 4টে কাগজ আপনি রেখে দিলেন, একটা পিক করুন, ওই চোর ডাকাত বাবু ছোটবেলা আমরা খেলতাম, ওটা তোলার ব্যাপার, যে একটা আন্দাজি একটা তুলতে হবে। একটা কোম্পানি তার যদি একটা অফিস হয়, একটা অফিসের দাম কত হতে পারে বলুন তো? 7.5 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিলে কি রকম? তরুণ যদি তার বিরুদ্ধে কালকে দিয়ে দিতে বলতে হয়, তরুণ যদি তার অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করে, তার মানে কোনো 2 নম্বরই টাকা। দেবাংশু বলো ছোটবেলার খেলাটা আছে চোর ডাকাত বাবু, ওটা চোর ডাকাত বাবু আজকাল হয় না, টিএমসি ডাকাত বাবু চলছে। যাই হোক, ইডি হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারা তাদেরকে পাওয়ার দেয় পিএমএলএ অ্যাক্ট। কোর্টে যখন রিপোর্টটা প্রডিউস করা হয়েছিল, যেহেতু আমি ওই মামলার অংশ, লাইভ স্ট্রিমে সবাই দেখেছে, ওটাকে বলা হয় যে প্রসিডস অফ ক্রাইম। ওটা যে প্রসিডস অফ ক্রাইম না, প্রমাণ করার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং এই লিপস অ্যান্ড বাউন্স, এটা মজার জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাধারণত আমি সহমত হই না, কিন্তু এই ক্ষেত্রে কিছু সহমত। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস রিপোর্ট দিলেন না যে এসএসসি দুর্নীতির একটা টাকা লিপস অ্যান্ড বাউন্সে ঢোকেনি। সত্যি আমরাও তাই বলছি,
হয়তো এসএসসি দুর্নীতির একটা টাকাও লিপস অ্যান্ড বাউন্সে ঢোকেনি, প্রাইমারি দুর্নীতি ঢুকেছে। এই কেসটা প্রাইমারি তদন্ত চলছে। 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রাইমারি। আগের রিপোর্ট যেটা ফাইল হয়েছে করে প্রায় 1000 কোটি টাকা সম্পত্তি দেখা হচ্ছে। একটা কোম্পানি মিনারেল ওয়াটার বানায়, ধরুন মিনারেল ওয়াটার বানায়, আমার বলতে কি কাজ করে ভাই? বলছি এসএসসি ঢোকেনি, প্রাইমারি লিপস অ্যান্ড বাউন্স কি কাজ করে? হয়ে গেছে প্রশ্ন কাজ করে ছবার বলবি আর আমরা একবার, আরে লিপস অ্যান্ড বাউন্স কাজটা করে কি? তুই ছবার বলবি আমরা মিনারেল একবার। ওয়াটার বানায় কথা বলা যায়। আমি একটা কথা বলি সুমন্ত, দাঁড়ান, অভিযোগ যার বিরুদ্ধে সেই তো বলবে। আমি একটা কথা বলি সুমনদা, সেটা হচ্ছে প্রাইমারি এসএসসি না হতে পারে, প্রাইমারি হতে পারে। সেই প্রাইমারি নিয়ে যে বক্তব্য, তার সাথে তো গরু কয়লা সব তো বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তিটা তো খণ্ডন করতে বিজেপি এখনো পারেনি যে প্রত্যেকটা স্ক্যামের সাথে একটাই লিপস অ্যান্ড বাউন্সকে কি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি খণ্ডনই কেন করবে? খণ্ডন করবে সপ্রমাণ কোর্টে দাঁড়িয়ে ইডি। একদম। তাহলে আমাকে একটা কথা বলুন, পঞ্চায়েত নির্বাচন, ধূপগুড়ি উপনির্বাচন, এই ইত্যাদি টাইমগুলোতে ঠিক যে ফ্রিকোয়েন্সিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার ডাকা হয়েছিল, সমস্ত নির্বাচন শেষ হয়ে গেছে, কবার ডাকা হয়েছে? ধন্যবাদ। এখানে তো বামেদের বক্তব্য আছে যে একেবারে তারিখ ধরে ধরে এমন তারিখে ডাকা হয়েছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা পায়। আপনাদেরই অভিযোগ। ইডির পক্ষ থেকে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন বন্ধ করে দেওয়ার, নো ফার্দার ট্রানজ্যাকশন, এই নির্দেশ বেঙ্গুলুর কাছে গেছিল সম্ভবত মাস 2 আগে। বেঙ্গুলুর কাছে যখন এই নির্দেশ গেছে যে ওই অ্যাকাউন্টে আর ট্রানজ্যাকশন হবে না, তখন কোয়াইট ন্যাচারাল ওই অ্যাকাউন্টের যারা হোল্ডার তারা এ সংবাদ রাখবেন যে বেঙ্গুলুর কাছে এই নির্দেশ গেছে। ব্যাপারটা কাকতালীয় কিনা আমি জানি না, ঘটনাচক্রে দেখা যাচ্ছে ঠিক প্রায় সমসাময়িক কাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু পিকচারের বাইরে, প্রায় সমসাময়িক কাল থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই অভিযোগটা গৌতম দেব 2012 সালে উত্থাপন করেছিলেন। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বা কেউ গৌতম দেবের সেই অভিযোগের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেননি। সিবিআইডি আসবার পরে যখন সেই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে এই লেনদেনগুলো ধরা পড়ল এবং সিবিআইডি ঠিকই বলেছে দেবাংশু যে তারা সন্দেহ করছেন ডুবিয়াস ট্রানজ্যাকশনস, ঠিকই তো, ওরা তো ডুবিয়াস ট্রানজ্যাকশনসই বলবে, আদালত বলবে সেটা কি। এখন এই যে এতগুলো ট্রানজ্যাকশন হয়েছে এবং এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ধরুন একটা কনসালটেন্সি সার্ভিস দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, মাধ্যমিক পাস একজন মানুষ, তিনি একটা কনসালটেন্সি সার্ভিস দিয়েছেন, তার জন্য তিনি নিয়েছেন 90 লক্ষ টাকা। মানে আমি জানি না, তুমি তো রাজ্যের সেরা অ্যাঙ্কর, তুমি তোমার কাছে অন্য কোনো অ্যাঙ্কর যদি কোনো কনসালটেন্সির জন্য আসে, তুমি ম্যাক্সিমাম কত টাকা ফিস দিতে পারো বা চাইতে পারো, প্রশ্নই আছে না। আমি বলছি যে আমি দিতে পারবো না, আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি একটা মাধ্যমিক পাস লোক, ওই কোম্পানি। এই মুহূর্তে আমি থামালাম। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম এর বাইরে বের করা হচ্ছে। ইডি এবং সিআরপিএফ জওয়ানরা এর আগেই প্রচুর পরিমাণে জমা হয়েছিলেন। অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, তাকে সম্ভবত জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমি অডিও দিতে বলবো। এই সেই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে তোলা হলো এসএসকেএম থেকে, তাকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। মনে করা হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানো মাত্র তার কণ্ঠস্বরের ফরেনসিক টেস্ট হবে। আবার বলছি, জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানো মাত্র সমস্ত ব্যবস্থাপনা সেখানে তৈরি, সেখানে আজকে রাতেই তার কণ্ঠস্বরের ফরেনসিক টেস্ট হবে। এর আগে
তদন্তকারী এজেন্সি ইডি বারবার আবেদন করেছে, আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। এইবার আজকে রাতে তা হওয়ার কথা। সরাসরি চলে যাব ওইখানে, ওই এসএসকেএম হাসপাতালে আমার সহকর্মী সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, ঠিক কি ছবি সেখানকার? সন্দীপ, এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে জোকাই ইএসআই হাসপাতালের দিকে রওনা হওয়ার যাবতীয় প্রস্তুতি শেষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন টেকনিশিয়ান এবং 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 আরেকজন হাসপাতালের যিনি এই ধরনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল, তাকে নিয়ে আসা হয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে জোকাই ইএসআই হাসপাতালের দিকে। এসএসকেএম থেকে অ্যাম্বুলেন্সের চাকা গড়ালো। একদম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পর্দায় সরাসরি সেই ছবি। সিআরপিএফ এর অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসএসকেএম হাসপাতাল কার্যত ঘিরে ফেলা হয়েছিল। তারপরে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে তোলা হলো। আমাদের কাছে সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইএসআই হাসপাতালের সমস্ত প্রস্তুতি শেষ এবং কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র জোকাই ইএসআই হাসপাতালে পৌঁছানো মাত্র তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের ঠিক পেছনেই এবিপি আনন্দের গাড়ি। আমি দ্রুত একবার এই গোটা পরিস্থিতির ওপর আগাগোড়া নজর রেখেছি আমার আরেক সহকর্মী অতনু হালদার। অতনু, ঠিক কীভাবে এই ঘটনা প্রবাহ চলেছে এই ক্রমান্বয়ে তুমি বলো। শুধু মাথায় রাখতে হবে যে ইন ক্যামেরা সেশন, যার ফলে আদালতের সেই অংশ আইনজীবী বা সংবাদ মাধ্যম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শকদের সামনে আইনত তুলে ধরতে পারে না, সেটুকু বাদ দিয়ে বাকিটা তোমার কাছ থেকে জেনে নেবো। অতনু, দেখো, একেবারেই ঠিক যে হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তনের পেছনে ঠিক কী কারণ রয়েছে এটা আগামীকাল আরও স্পষ্টভাবে জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রকে যে অ্যাম্বুলেন্সটা করে নিয়ে যাওয়া হচ্ছে, এই 5G অ্যাম্বুলেন্সটা এসছে জোকাই ইএসআই হাসপাতাল থেকে, ফলে তাকে জোকাই ইএসআই হাসপাতালেই নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? সম্ভবত তার ভয়েস টেস্টের জন্য, স্যাম্পেল সংগ্রহের জন্য। কেন বলছি এ কথা? তার কারণ হচ্ছে এই সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হন 30শে মে। তিনি গ্রেপ্তার হওয়ার আগে তোমার নিশ্চয়ই মনে আছে যে ইডি বিভিন্ন জায়গায় তার বাড়িতে, অফিসে বিভিন্ন জায়গায় রেড করতে শুরু করে। একদম ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে যেটা ইডি পরে জানতে পারে। 20 ফেব্রুয়ারি বিকেলবেলায় সুজয় কৃষ্ণ ভদ্র একজনকে ফোন করেন এবং ইডির দাবি হচ্ছে তাকে তিনি ফোন করে বলেন যে তার কাছে যে বিভিন্ন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য যেন তিনি ডিলিট করে ফেলেন। এই সমস্ত তথ্য মুছে দেওয়ার জন্য উনি টেলিফোনে গ্রেপ্তার হওয়ার আগে 20 ফেব্রুয়ারি একজনকে ফোন করে নির্দেশ দেন বলে ইডি তদন্তে নেমে জানতে পারে এবং সেই মতো ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে কিছু ভয়েস সংগ্রহ করে সেই ভয়েস সুজয় কৃষ্ণ ভদ্রেরই কিনা সেইটা মেলাতে চায় এবং তার জন্য তারা আদালতে আবেদন জানায়। এরপর সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হওয়ার পর এটা আদালতে আবেদন জানানো হয়। 30শে মে সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হন। আদালত তার ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য স্যাম্পেল সংগ্রহের অনুমতি দেয়। এরপর এই মামলা হাইকোর্টে চলে যায়। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য রাজি ছিলেন না, তিনি হাইকোর্টে গিয়ে আবেদন জানান। হাইকোর্ট আবার বলে যে না, এটা দিতে হবে, নাহলে তদন্ত প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হবে। এরপর সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতা, তার বাইপাস সার্জারি হয়। তিনি আজকে যে এসএসকেএমে রয়েছেন, আজকে 134 দিন পর তিনি এসএসকেএম থেকে বেরোলেন। ঠিক এর মধ্যে যেটা হয়, গত 24শে নভেম্বর ইডির বিশেষ আদালত তারা নির্দেশ দেন যে যেহেতু, কারণ ইডির একটা দাবি ছিল যে এসএসকেএম হাসপাতাল এই ভয়েস টেস্টের স্যাম্পেল সংগ্রহের জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা ইডি অফিসারদের সঙ্গে করছেন না। সেই যখন এই বিষয় নিয়ে তারা ফের আদালতের দ্বারস্থ হন এবং তখন ইডির বিশেষ আদালত এই নির্দেশ দেয় গত 24শে নভেম্বর যে জোকা ইএসআই হাসপাতালে সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন হবে এবং সেই মেডিকেল বোর্ড এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস টেস্টের জন্য স্যাম্পেল সংগ্রহ করে তারা এই টেস্ট করবেন। তোমার নিশ্চয়ই মনে আছে, ঠিক গত 7ই ডিসেম্বর একটা তৎপরতা শুরু হয়, কারণ 8ই ডিসেম্বর তাকে
ইএসআই হাসপাতাল জোকায় নিয়ে যাওয়ার কথা ছিল এসএসকেএম থেকে। হঠাৎ করে যেটা দেখা গেল গত 7ই ডিসেম্বর রাত্রির বেলা এসএসকেএম হাসপাতালে, সেখানে তিনি কার্ডিওলজিতে ভর্তি ছিলেন, সেখান থেকে তাকে শিশুদের জন্য যে সমস্ত আইসিইউ সংরক্ষণ করে রাখা আছে সেখানে তাকে ভর্তি করা হলো। তিনি নাকি শারীরিকভাবে হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, এইটা হাসপাতাল সূত্রে দাবি করা হলো। এবং তারপর তিনি সেখানে কয়েকদিন ভর্তি রইলেন, তারপর তাকে আবার কার্ডিওলজিতে নিজের কেবিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। এই যে পরে যখন তাকে কার্ডিওলজিতে নিজের কেবিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো, এরপরে আজকে হঠাৎ করে এই তৎপরতা কেন? এখন আজকে এই মামলাটি বিচারপতি অমৃতা সিনহার ঘরে কলকাতা হাইকোর্টে ছিল এবং তারপর আমরা এই তৎপরতা দেখছি। এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমরা জানি না। তার কারণ বিচারপতির ঘরে কি নির্দেশ হয়েছে বা আদৌ কোনো নির্দেশ হয়েছে কিনা সেটা আগামীকাল জানা যাবে। কিন্তু এটা দেখছি যে ওই মামলা শেষ হওয়ার পর এই তৎপরতা শুরু হয়েছে। যোগসূত্র আছে কিনা সেটা আগামীকাল বোঝা যাবে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আজকেই সুজয় কৃষ্ণ ভদ্রকে অতি তৎপরতার সঙ্গে সিআরপিএফ দিয়ে পাহারা দিয়ে ইডির অফিসাররা এসএসকেএম থেকে, যেটা তারা এতদিন পর্যন্ত করতে পারেননি বলে, এবং বারবার তারা অভিযোগ করেছেন যে এই ব্যাপারে এসএসকেএম কর্তৃপক্ষ তাদের সঙ্গে সহযোগিতা করছেন না, অবশেষে তারা ইএসআই জোকার অ্যাম্বুলেন্সে তুলে তাকে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং ইএসআই জোকা সূত্রে যে খবর, সেখানে মেডিকেল টিম রেডি হয়ে রয়েছে। তারা আজকে রাতেই এই ভয়েস টেস্টের স্যাম্পেল সংগ্রহ করতে চান এই ভয়েস টেস্টের পরীক্ষার জন্য। তোমাকে আর একটা শেষ কথা বলে রাখি, কেন এই মামলাটা এত গুরুত্বপূর্ণ। এই মামলা এত গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ড, যার সম্পত্তির বাজেয়াপ্তকরণ অ্যাটাচ করছে ইডি, যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সে যে কোম্পানির তিনি সিইও সুজয় কৃষ্ণ ভদ্র, সেই কোম্পানিরই সিইও হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই মামলাটার গুরুত্ব ইডির অফিসারদের কাছে অনেক বেশি, সেই কারণেই তারা সমস্ত জিনিস ধরে ধরে দেখতে চাইছেন এবং গোটা বিষয়টা তদন্ত প্রক্রিয়ার কাছে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কী রোল ছিল প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার নিশ্চয়ই মনে আছে যে গোপাল দলপতি প্রথম বলেন যে কুন্তল বলতো কালীঘাটের কাকুর কাছে টাকা পৌঁছে দিচ্ছে, এবং ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া তাপস মণ্ডল বলেন কালীঘাটের কাকু হচ্ছে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র। তারপরই তার নাম আসে, তারপর ইডির তদন্ত শুরু হয় এবং সেই তদন্ত চলে বেশ কয়েক জায়গায় রেড হয় এবং তারপর গত 30শে মে সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেপ্তার করে। ফলে এই তদন্ত প্রক্রিয়ায় ওই সুজয় কৃষ্ণ ভদ্র সমস্ত তথ্য মুছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন কিনা এইটা খতিয়ে দেখার ক্ষেত্রে ভয়েস স্যাম্পল টেস্টের গুরুত্ব রয়েছে। ধন্যবাদ অতনু। আমি আর একটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে আজকের ইন ক্যামেরা সেশনের সঙ্গে এই তৎপরতা যোগ আছে কিনা। এটা যেহেতু ইন ক্যামেরা সেশন, সেহেতু আইন মোতাবেক কোনো সংবাদ মাধ্যম ইন ক্যামেরা সেশনের ভেতরে কি হয়েছে সেই তথ্য সংবাদ মাধ্যম প্রকাশ্যে বলতে পারে না, আইনত বলতে পারে না। আমি ঠিক এখান থেকে দুটো জায়গা যোগ না করে পঙ্কজদার কাছে যাব। পঙ্কজদা, এক হচ্ছে 134 দিন পর অবশেষে এ রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম, সেখান থেকে তাকে বের করা গেল। এর ভেতরে মানে যেখানে বারবার আমরা দেখিয়েছি শিশুরা শিশু বিভাগের বেড পাচ্ছে না, সেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে শিশু বিভাগে অবধি ভর্তি করা হয়েছে। এই অলিক কুনাট্যরঙ্গ আমরা দেখেছি। আবার বলছি, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি সুজয় কৃষ্ণ ভদ্রের, কিন্তু শিশু ওয়ার্ডে টম ডিক অ্যান্ড হ্যারিকে তো ভর্তি করা হয় না। 134 দিন পর আজকে তাকে বের করা গেল। কতটা তাৎপর্য? সুমনবাবু, এইমসের থেকেও বড় মেডিকেল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএসকেএম। দিস ইজ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। সেই বেস্ট ইন ইন্ডিয়ার কিছু ফেরেববাজ প্রশাসক চূড়ান্ত নষ্টামি করে ওই প্রতিষ্ঠানের একদম রেপুটেশনটাকে নষ্ট করেছেন। এবার আপনাকে বলি, 13/9/2023 এই তারিখে আপনার যে এই টক শো সঙ্গে সুমন 3 ঘন্টা 10 মিনিট হয়েছিল। সেদিন কিন্তু অভিষেক ব্যানার্জি 13 ঘন্টা জেরার পর বাইরে বেরিয়ে বলেছিলেন যে উনি কি ওনার যা বক্তব্য সেটা বলেছিলেন। অ্যান্ড ফর দ্যাট ওই তারিখে প্রথম রিটায়ারমেন্টের একদিন আগে অল ইন্ডিয়া ডাইরেক্টর অফ ইডি সঞ্জয় মিশ্র প্রকাশ্যে প্রেস রিলিজ করেছিলেন যে অভিষেক ব্যানার্জি ইজ দি সিইও অফ লিপস অ্যান্ড বাউন্ডস।
তার আগে আমরা কেউ কিন্তু জানতাম না। সিওও ছিলেন সুজয় ভদ্র, এবং যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন আগাগোড়া বলে গেছিলেন যে তিনি কি কোনোভাবে সিইও নয়। এবার আপনাকে বলছি অফিস অফ প্রফিট বলে একটা কথা আছে, কোনো মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড কোনো মেম্বার অফ মানে আপনার বিধানসভা তারা কিন্তু কোনো অফিস অফ প্রফিটের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। এটা কিন্তু বাংলার মানুষ কখনোই জানতেন না দ্যাট হি ইজ দি সিইও অফ লিপস অ্যান্ড বাউন্স। তারপরে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে আমি সিইও। আমি বলছি সুমনদা দু তিনটে কথা। প্রথম কথা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র এই মামলাটার জন্য ইম্পর্টেন্ট ব্যক্তি কি নন? হ্যাঁ বা না আমি এটা জানি না, ইম্পর্টেন্ট ব্যক্তি নিশ্চয়ই। তো সেরকম একজন ইম্পর্টেন্ট ব্যক্তি তাকে যদি এসএসকেএম চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব না দিত তাহলে এখানেই আলোচনা করা হতো এরকম একজন। আমি গুরুত্ব শব্দটার সঙ্গে একজন কার্ডিয়াক পেশেন্টকে শিশু বিভাগে ভর্তি করার নিয়ে আমার আপত্তিটা। না গুরুত্ব তো দেবেই। আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্রকে যেমন দেবে, যার কোনো পরিচয় নেই একেবারে ফুটপাতের একজন মানুষ, তাকেও সমান গুরুত্ব দিতে হবে রাজ্যের সবথেকে বড় সরকারি হাসপাতাল। আমার বক্তব্য হচ্ছে আমি সেই দিনই একটা রিপোর্ট দেখিয়েছিলাম যে কিভাবে ওই শিশু বিভাগের দুটি শিশু চিকিৎসা পায়। একদম আমাদের বক্তব্য হচ্ছে দেখুন এটাই হাসপাতাল কর্তৃপক্ষ তারা কোন জায়গাতে না পাওয়ার জন্য এইখানে দিয়েছিলেন সেটা তারা বলতে পারবেন। আমি বলছি সুমনদা মানে আমি শব্দটা একটু আলাদা করব। তুমি বললে ইম্পর্টেন্ট কিনা, আমি বলবো প্রিভিলেজড কিনা। আমার ইম্পর্টেন্সে অসুবিধা নেই, ডাক্তাররা সবাইকে সমান ইম্পর্টেন্স দেবে, প্রিভিলেজড কিনা। আমি বলছি ইম্পর্টেন্ট ব্যক্তি যদি প্রিভিলেজ না হন তাহলে আপনারাই আলোচনা করবেন ওনাকে কি অন্যরকম ভাবে কিছু ট্রিট করতে চাইছেন। যাদের জন্য ওয়ার্ড সেই শিশুগুলো যদি ইম্পর্টেন্স আর প্রিভিলেজ কোনোটাই না পান সেটা আমি তো বলছি সবার চিকিৎসা সমান অধিকার আছে, সেটা যে কেউ হতে পারে না, রাজনৈতিক ব্যক্তি বা অরাজনৈতিক ব্যক্তি কিংবা সুজয় কৃষ্ণ বাবুর মতো ব্যক্তিরা। আমি বলছি সুমন অন্য জায়গায়, সেটা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে সম্ভবত আপনাদের প্রতিবেদন দেখে যা বুঝলাম নিয়ে যাওয়া হচ্ছে ভয়েস টেস্টের জন্য, সম্ভবত তার তো ভয়েস স্যাম্পলিং হবে। কিন্তু এই নির্দেশ কেন্দ্র করে যাদের আইন আদালত নিয়ে এত বক্তব্য, সেই অমৃতা সিনহার হাজবেন্ডের ভয়েস স্যাম্পলটা কবে হবে বলুন তো? তিনিও তো যেতে চাইছেন না। তার মোবাইল, এই জীবন কৃষ্ণ বলে একজনের কথা মনে আছে আপনার, ছাদ থেকে মোবাইল ছুটে ফেলে দিয়েছিল। তখন আমরা আলোচনা করছিলাম এখানে তরুণ জ্যোতি দাস বাম প্রতিনিধি যে কি এমন আছে উনি দিতে চাইলেন না। অমৃতা সিনহার হাজবেন্ডও মোবাইল দিতে চাইনি, কি এমন আছে বলুন তো? তিনিও সুজয় বাবুর মতো নাকি ভয়েস দিতে চাইছেন না, তাতে কি আছে বলুন তো? এগুলো নিয়েও তো আলোচনা হওয়া একটু দরকার আমার মনে হয়। আচ্ছা পঙ্কজ দা একটু বলেন এসএসকেএম বেস্ট হসপিটাল, আমিও মনে করি সত্যি বেস্ট হসপিটাল, ভারতবর্ষের একমাত্র হাসপাতাল যেখানে ইডি এবং সিবিআই রোগের চিকিৎসা। সুমনদা ভারতবর্ষে দ্য ভয়েস অফ দ্য মিলেনিয়াম, দ্য ভারতবর্ষে দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, দ্য মেলোডি কুইন লতা মঙ্গেশকরের ভয়েস শোনার জন্য মানুষ এত অপেক্ষা করেনি যতটা এই সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস শোনার জন্য অপেক্ষা করছে। দেখো সুজয়বাবু যে শিশু, এই শিশু ওয়ার্ডে থাকবে, শিশুরা বেড পাবে না, মারা যাবে, এটাই তো ফ্যাক্ট। এসএসকেএম বারবার সেই মানে আমাদের পার্থবাবুর থেকে অনুব্রত বাবুর থেকে যা যা এক একটা এক্সাম্পল সেট করছে, হাইকোর্ট তাদেরকে হিপোক্রেটিক বোধ মনে করাচ্ছে। এদের ন্যূনতম লজ্জা হয় না? একটা লোকে চিকিৎসা পাচ্ছে না, এরা নাটকগুলো করছে। আর এখানে ভাই বলছিল এখন জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড নিয়ে মামলা চলছে, সেখানে উনি যদ্দূর আমি দেখলাম গেছেন, আমি যদ্দূর দেখলাম একটা মানে কমপ্লেন করেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া, উনি অ্যাডভোকেট একটা, আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যত স্ট্রং একটা বডি, সেখানে একটা কমপ্লেন করেছেন কীভাবে তার সাথে বিহেভ করা হচ্ছে। উনার কি দোষ আছে না আছে আমি যাচ্ছি না, ওনার সবচেয়ে বড় দোষটা মনে হয় উনি জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড। অমৃতা সিনহার একের পর জাজমেন্ট গুলো রাজনৈতিক মুখপাত্র, ভাই রাজনৈতিক মুখপাত্র তোমাদের দেখা যাচ্ছে। তোমরা মোবাইল দিতে চাইলে লগ্ন হয়ে গেছে, মোবাইল দিতে চাইলে লগ্ন হয়ে গেছে, সবার চোখে জল দেখতে পাচ্ছ, ওই বিধবা মহিলা চোখে জল দেখতে পাচ্ছ না। আচ্ছা আমি দ্রুত আমি এবার বাঁদিকে আসবো, কিন্তু তার আগে দ্রুত যেখান থেকে বারবার এই বিতর্কে আসছিল সেটা হচ্ছে ইডির অ্যাটাচমেন্টের তালিকা। 121 নম্বর কালীঘাট রোড 3টে ফ্ল্যাট, 119 নম্বর কালীঘাট রোডের একটি ফ্ল্যাট, সব মিলিয়ে কালীঘাটে 4টি ফ্ল্যাট, একটি লি রোডের ফ্ল্যাট, এবং যার ডিড ভ্যালু 7.5 থেকে 8 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, এবং ইডি দাবি করছে যে প্রত্যেকটি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত। পরের প্রতিবেদন। লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকার 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই হাইকোর্টে এমনই জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে মামলার আইনজীবী, ইডি এবং সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার শুনানি হলো। আদালত সূত্রে খবর, শুনানিতে ভার্চুয়ালি ছিলেন ইডির যুগ্ম অধিকর্তাও। ইডি সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্সের যে 8টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে সেগুলি হল 121 নম্বর কালীঘাট রোডের ঠিকানায় লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা 3টি এবং 119 নম্বর কালীঘাট মেন রোডের ঠিকানায় থাকা 1টি, অর্থাৎ মোট 4টি ফ্ল্যাট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম লিপস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তি অ্যাটাচ করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর বাইরেও আরও একটি ফ্ল্যাট যেটা লি রোডে রয়েছে, কালীঘাটের কাকুর জামাই দেবরূপ ভট্টাচার্য, তার একটি ফ্ল্যাট, তার নামে ফ্ল্যাট, সেটাও কিন্তু অ্যাটাচ করা হয়েছে ইডি সূত্রের খবর।
দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রর জামাই দেবরূপ ভট্টাচার্যের নামে থাকা লি রোডে আরও একটি ফ্ল্যাটও ইডি অ্যাটাচ করেছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনার আমতলায় লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা জমিও অ্যাটাচ করেছে ইডি। সূত্রের দাবি কোম্পানির মোট 8টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, যার ডিড ভ্যালু 7.5 থেকে 8 কোটি টাকা এবং সম্পত্তিগুলির বাজার মূল্য 40 থেকে 50 কোটি টাকার মতো। ইডি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সিইও, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সের সিইও। যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7 কোটি 56 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স মমতা ব্যানার্জির পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং ধরা পড়েছে। মমতা চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্স চোর, ব্যানার্জি গোষ্ঠী চোর, তার বংশ চোর। কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর। সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছে, নিয়ম কানুনও জানেন না, শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হই হই করা ছাড়া তার কোনো কাজ নেই। ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক, এটা কোনো ধ্রুব সত্য নয়, কোনো অভিযোগ এস্টাবলিশড হয় না। কোন শুভেন্দু অধিকারী? ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু, যার সারদা থেকে নারদা একের পর এক কেলেঙ্কারিতে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসছে, গ্রেফতারি এড়াতে সে বিজেপির জুতো পালিশ করতে গেছে। লিপস অ্যান্ড বাউন্সের সিইওর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা, কালীঘাটের কাকু, তার স্ত্রী, সবাই। কার্যত কালো টাকাকে সাদা করার যন্ত্র। গৌতম দেব যখন বলেছিলেন তখন বলা হয়েছিল যে গৌতম দেবের মাথা খারাপ। এখন বোঝা যাচ্ছে গৌতম দেবদের মাথাটা ঠিক আছে, কিন্তু গোটা বাংলার মানুষের মাথা খারাপ করার জন্যই লুঠেরারা দল চালাচ্ছে, লিপস অ্যান্ড বাউন্স চালাচ্ছে। সব মিলিয়ে সম্পত্তি অ্যাটাচমেন্ট নিয়েও তরজা। প্রকাশ সিনহা, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি বের করতে পারবে 134 দিন পর। আমি বলছি তন্ময়দা, এরপরও বলতে পারবেন যে দিদিভাই মোদিভাই সেটিং? লেনিন আমাদেরকে সতর্ক করার জন্য লিখেছিলেন বামপন্থী কমিউনিজম শিশু সুলভ বিশৃঙ্খলা। আর মমতা ব্যানার্জি পিজির পরিচালকদেরকে নির্দেশ দিয়েছিলেন স্বার্থপরতার জন্য কিছু শিশু সুলভ চপলতা করতে হবে। এখন সেই চপলতার অংশ হিসাবে সুজয় কৃষ্ণ ভদ্র শিশুদের জন্য নির্ধারিত আইসিইউ বেডে চলে গেছিলেন। মেডিকেল সায়েন্সে উনি ওই সময়ের জন্য শিশু হয়ে গেছিলেন কিনা, সেই ভানু বন্দ্যোপাধ্যায় কোন একটা পুকুরে সেই ডুব দেওয়ার পরে 80 বছর। এখন এই রকম কিছু হয়েছিল কিনা ঠিক আমি বলতে পারবো না। তো মোদ্দা কথাটা যেটা, সেটা হচ্ছে যে ও বলছিল লতা মঙ্গেশকরের কথা। এখন ধরুন মানে এই তৃণমূলের চোর চিটিংবাজের যে মাঝখানে আকস্মিকভাবে একটা ভদ্র পাওয়া গেছিল। তারপরে দেখা গেল যে বাঙালি জাতি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর শুনবার জন্য 364 দিন অপেক্ষা করে। সেই বাঙালি জাতিকে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের জন্য আকুলি বিকুলি করতে হলো। এবং তোমরা সমস্ত মিডিয়া তারাও যে এটা কত ইম্পর্টেন্ট ওই সেই নির্দিষ্ট সিভিক ভলেন্টিয়ারকে টেলিফোনে নির্দিষ্ট নির্দেশ দেওয়া, যা ডকুমেন্ট আছে সব ডিলিট করে দাও। এবং তারপরে এত এখন তরুণ আছে আইনজীবী, আমি জানি না, বা পঙ্কজদা আছেন, এই যে সুজয় কৃষ্ণ ভদ্র তোমরা একটু আগে দেখালে, তোমাদেরকে বলছে যে আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ওখান থেকে কি ভয়েস স্যাম্পল টেস্ট করা যেত না? ভয়েস স্যাম্পল টেস্টের জন্য কি আলাদা এইরকম একটা সিস্টেমই করতে হবে? মানে আমি জানি না বলে বিষয়টা জানতে চাইছি। এটা ছেলে মানুষের মতো প্রশ্নটা হতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে শেষ পর্যন্ত পাপ বাপকেও ছাড়ে না। এবং শেষ পর্যন্ত ব্যাপারটাই হয় যে কান যদি টানা যায় মাথা আসে। বোঝা যাচ্ছে মাথার কাছাকাছি পৌঁছানো যাচ্ছে। এইবার মাথার কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু ডিফারেন্স বিটুইন দ্য লিপস অ্যান্ড দ্য কাপ, সেই রকম জায়গায় গিয়ে আত্মসমর্পণের নতুন নাটক আবার এই মুহূর্তে রচিত হচ্ছে কিনা
আর এই যে সেই 35টা প্লটের কথা তো আমরা কতবার পুরোটাই চাপ বাড়ানোর কৌশল কিনা? তন্ময়দা এতক্ষণ ধরে বলল, কিন্তু একটা কথা শেষে গিয়ে ঠিক বললো, পাপ বাপকেও ছাড়ে না। এটা সিপিএমকে দেখলে যা বোঝা যায়, এটা বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে কারা কাকে ছাড়বে না, কোথায় গিয়ে জায়গায় করবে। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, দেখুন সুজয় কৃষ্ণ ভদ্র প্রথম কথা আমাদের পার্টির লোক নন, উনি একটা কোম্পানির একজন পদাধিকারী এবং ঘটনাচক্রে সেই কোম্পানির একটা পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সেই জায়গা থেকে তার জন্য গোটা পার্টিটা উদ্গ্রীব। কিন্তু আমার বক্তব্যের জায়গা হচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্রকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তার ভয়েস স্যাম্পলিং পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই যে উত্তেজনাকর পরিস্থিতিগুলো সৃষ্টি করছে সিবিআই, উত্তেজনা হতো না যদি প্রথম দিন অনুমতি নিয়ে তাকে বের করে স্বাভাবিকভাবেই ইএসআই হাসপাতালে গিয়ে ভয়েস টেস্ট তার যদি পরিস্থিতি থাকতো তিনি বেরোতেন, সেইটাই তার যদি পরিস্থিতি থাকতো, তার যদি মেডিকেল 134 দিনের মধ্যে সেই পজিশনটা তৈরি হলো না, যে 134 দিন একজনকে সুস্থ করতে পারে না থাকতো, তিনি সেই জায়গা থেকে হয়তো বেরোতেন। আজকের দিনে দাঁড়িয়ে তাকে ভুলভাবে ট্রিটমেন্টের তার দরকার নেই, তা সত্ত্বেও তাকে ওখানে ভর্তি করে রাখা হয়েছিল, এরকম কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছে? এরকম কি কোনো মেডিকেল জায়গা থেকে প্রমাণ হয়েছে? কে বলেছে? একজন ডক্টর ওপেন মিডিয়াতে তোমাদের সামনে বলেছে ওনার এমন কোনো প্রবলেম নেই যার জন্য রাখতে হবে না। প্রথমত আমি বলবো যে কারণেই এসএসকেএম থেকে উনি বেরোন, আজকের পরে কিন্তু এই মামলার কিন্তু গতি বাড়বে। এবং আমি পরিষ্কার করে বলতে পারি যে এসএসকেএম থেকে সুজয় কৃষ্ণ ঘোষ কে বার করানো এবং তার পরবর্তী পদক্ষেপের কিন্তু একটা বিরাট সুযোগ আছে। কারণ এটা এর সাথে যদি সত্যি, আমরা জানি না, কিন্তু যদি সত্যি হয় ভয়েস স্যাম্পল টেস্ট হয় এবং সেই টেস্টের সাথে যদি কোনো মিল পাওয়া যায়, তাহলে এন্টার মানে তদন্তটা কিন্তু দ্রুততার সাথে পরিবর্তন হবে। আর যদি না পাওয়া যায়, সেটাও দ্রুততার সাথে পরিবর্তন হবে। মানে যে পলিটিক্সকে সামনে রাখা হচ্ছে সেটা কি পরিষ্কার, যে আরেকজন সিইও পেলেও কি দ্রুততার সঙ্গে জিনিসটা এগোবে? আরেকজন যে সিইও মানে পরিষ্কার আর বললে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে উঠে এসছে, ফলে এই মানে আজকের ঘটনার পরে যদি স্যাম্পলিং টেস্টে দেখা যায় যে না এর সাথে মিল আছে, উনি এই ধরনেরই বলেছেন, ডিল করতে বলেছিলেন, তাহলে আমি বলছি এন্টার তদন্তটা কিন্তু ভয়ঙ্করভাবে গতি পাবে এবং সেটা কিন্তু ফল আউট হবে অনেক বড় হবে। আর যদি দেখা যায় যে না ভয়েস টেস্টটা ভুল হলো, তাহলে আরেক রকম হবে। কিন্তু এখানে দুটো আমার ইম্পর্টেন্ট রাইডার আছে। একটা আমি বলবো যে আমরা আশা করি বিচার ব্যবস্থার কাছে যে বিচার ব্যবস্থা যেমন নিরপেক্ষ হবে, যেটা সবসময় আমরা মনে করি এবং করেও তারা, এটা আমরা বিশ্বাস করি। এবং বিচার ব্যবস্থা কোনো সিনিয়র লোকের কাছে তারা প্রভাবিত হবেন না, অর্থাৎ কোনো সিনিয়র জুনিয়র ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো যে ভাই অবজেক্টিভ অনুসারে আমার আইন অনুসারে বিচার হবে এবং বিচারটা দ্রুততার সাথে করতে হবে। এবং বিচারে যদি সবচেয়ে শক্তিশালী মানুষও হয়, তাকেও বিচারের আওতার বাইরে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু দিনের পর দিন যেটা ঘটেছে সম্প্রতি, এজেন্সিগুলো নির্লিপ্ততা আমরা লক্ষ্য করেছি। কার্যত আজকেও আমরা দেখলাম যে আদালতের হস্তক্ষেপের পরবর্তী পর্যায়ে এই পদক্ষেপ। কিন্তু আপনি যদি লক্ষ্য রাখেন, দুটো প্রতিষ্ঠান এজেন্সির নির্লিপ্ততা নিয়ে একাধিকবার, অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে একাধিকবার এজেন্সির নির্লিপ্ততা আমরা লক্ষ্য করেছি। আর এসএসকেএম কিভাবে দলীয় দাসে পরিণত হয়েছিল তা নিয়ে একাধিক মানে চিকিৎসক মুখ খুলেছিলেন এবং যেভাবে এই সুজয় কৃষ্ণ ঘোষকে মানে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল লুকিয়ে রাখার মতন অবস্থা তৈরি করে, সব মিলে আমি বলবো যে মানে হতাশাজনক একটা ছবি। আমি বলছি যে গতি বাড়বে, ঠিকই বলেছেন। কারণ এই গুজরাটের জেঠুর আমলে যে কোনো কিছু হতে পারে, সামনে নির্বাচন আসছে, গতি বাড়বে কোনো সন্দেহ। গতি এর আগে অনেক গতি কি নিয়ন্ত্রণে না, আমি বলছি গতি কি সিপিএম এর বাড়বে? আমি বলছি পঞ্চায়েত নির্বাচনে যে ধূপগুড়িতে 12% ভোট ছিল, সেটা আবার উপনির্বাচনে কমে 6% হলো, সেখান থেকে 12% যেতে পারবে কিনা এটা প্রশ্ন। আজকে সঞ্জয় মিশ্রের কথা এলো, সঞ্জয় মিশ্র তো নিজেই বিতর্কিত, তাকে একাধিকবার সুপ্রিম কোর্টের রুলিং রয়েছে। 7.5 কোটির অ্যাটাচমেন্ট যদি সত্যি হয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু 7.5 লক্ষ কোটি টাকার যে দুর্নীতি ক্যাগ নিয়ে এলো, সেই ক্যাগ রিপোর্টের ভিত্তিতে কি তদন্ত হলো? প্রশ্নটা এই ছোট্ট জিনিস, মানে মূল বিষয়টা তো দূরত্ব, সময় এবং গতিতে গিয়ে ঠেকেছে। মানে গতি হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে। এখন এই যে এত কিছু ঘটছে, এর মধ্যে দূরত্ব নিয়ে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে 188 হরিশ মুখার্জি রোডের দূরত্ব কত? হ্যাঁ, ভৌগোলিক দূরত্ব একটা আছে,
কিন্তু মানসিক দূরত্ব যে দ্বন্দ্বের ভিত্তিতে আসছে, এবং এই জায়গাটি কিন্তু যদি তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বকে দুর্বলতর করে দেয় তৃণমূল কংগ্রেসকে, সেক্ষেত্রে কিন্তু একটা মুশকিল আছে। আর বামপন্থীদের গতির প্রসঙ্গ তন্ময় তারা জানবেন যে কোন গতিতে হেঁটে এসছেন কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি বা ব্রিগেডে কি হবে সেদিন আপনারা আপনাদের গতি মেনে নেবেন। তৃণমূল কংগ্রেসও যে আপনাদের গতি নিয়ে ইন্টারেস্টেড হচ্ছে, এটা কিন্তু আপনাদের পক্ষে আমার মনে হয় একটুখানি আপনারা শূন্য থেকে হয়তো এগোতে পারেন কিনা সেটা দেখতে হবে। এবার শেষ যে বক্তব্যটা সেটা হচ্ছে চোখের বদলা চোখ তো রাজনীতিতে অনেক শুনেছি, পশ্চিমবঙ্গে এখন কণ্ঠের বদলা কণ্ঠ। দেখা যাক সেই রাজনীতি ঠিক কোথায় গিয়ে। এখন কিন্তু শুভময়দা, সুপ্রিম কোর্ট কি সেই বদলার রাজনীতির অংশ? কারণ এখানেই বসে আলোচনা করা হয়, সুপ্রিম কোর্ট এটা বলেছে তাই করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা নয়। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্যের জায়গাটা আসছে না। আমার মনে হয় এটা কোথাও গিয়ে নিরপেক্ষতা আলোচনা হচ্ছে না। সরি, কারণ সুপ্রিম কোর্টের একটা বক্তব্য যদি রাজনৈতিকভাবে প্রতিহিংসার আমাদের বক্তব্যকে কাউন্টার করা হয়, তাহলে এই সুপ্রিম কোর্টের বক্তব্যের জন্যই কিন্তু ভয় ডর না পেয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি কে। তার মানে ভয়টা কোথাও দিয়ে আসছে। যে রাজনীতির একটা অংশ তো কোর্ট হয়ে যাচ্ছে, আমাদের সব রাজনৈতিক হবে না। কোর্ট যদি কোর্টের একটা দুটো অংশ তারা যদি বলেন যে একটা পার্টিকে তুলে দেওয়া উচিত, নেতাজি ইন্দোরে কারা বসে আছে দুর্নীতিগ্রস্তরা, মমতা ব্যানার্জি প্রতিহিংসা পরায়ণ, কোর্টের একাংশ যদি কোর্টের মান-ইজ্জতকে এভাবে নিচে নামিয়ে আনে, তাহলে এটাই হওয়ার আছে। এর বদলে কণ্ঠ কিন্তু আমাদের রাজনীতির একটা অংশ হয়ে উঠলো। ভালো খারাপের দিকে আমি যাচ্ছি না, এটা রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। একদম ঠিক বলেছেন, কারণ এটা আলোচনাটা হওয়ার জায়গা থেকে যেখানে একজনের কণ্ঠ আপনি পেতে চলেছেন, আরেকজনের কবে পাবে জানেন। ইমপেকেবল ইন্টিগ্রিটি নিয়ে আজ অবধি ভারতের সুপ্রিম কোর্টও কোনো প্রশ্ন করতে পারেনি। তার 4বার 5বার এক্সটেনশন দিয়েছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন, এবং সম্পূর্ণ আইন এক্সটেনশন, যার জন্য অর্ডিন্যান্স জারি করতে হয়েছে ভারতের পার্লামেন্টে। ইমপেকেবল ইন্টিগ্রিটি যারা জানে না তারাই তখন। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম, সেটা হচ্ছে 2014 সালে প্রাথমিকের টেটের রেজাল্ট বের হয় 2016 সালে। কম নম্বর পেয়ে অনেকে নিয়োগ মামলায় বারবার অভিযোগ করেন যে তাদের নিয়োগ হয়নি। আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে প্যানেল যদি প্রকাশিত হয়ে থাকে 15ই জানুয়ারির মধ্যে তা হাইকোর্টে পেশ করতে হবে, এবং প্রকাশিত যদি না হয়ে থাকে তাহলে 10 দিনের মধ্যে তা প্রকাশ করতে হবে। প্রতিবেদন। এবার 2014 টেটের নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আগেই প্যানেল প্রকাশ হয়ে থাকলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই প্যানেলের হার্ড ও সফট কপি জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। 2014 সালে হওয়া প্রাথমিকের টেটের রেজাল্ট বের হয় 2016 সালে। তার থেকেও কম নম্বর পেয়ে অনেকে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন এক চাকরি প্রার্থী। সেই মামলায় এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আগেই প্যানেল প্রকাশিত হয়ে থাকলে 15ই জানুয়ারির মধ্যে তা হাইকোর্টে পেশ করতে হবে, আর প্রকাশিত হয়ে না থাকলে তা 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। ও তালিকা আপনি আর খুঁজে পাবেন, ও তালিকা দেওয়ার যোগ্যতা প্রাইমারি কাউন্সিলের হবে না। টাকার বিনিময়ে চাকরি হয়েছে, কোন তালিকার সঙ্গে যারা চাকরি পেয়েছেন তাদের সবার নাম মিলবে। খুব ভালো, আমরা সবসময় চাই যারা ন্যায্য, যাদের পাওনা, যাদের দাবিদার, তারা সবসময় নিজেদের ভাগ পাবে, সেটা আমরা চাই। 15ই জানুয়ারির পর ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, কমল কৃষ্ণ দে ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি এসএসকেএম হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে জোকা ইএসআই হাসপাতালের দিকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সহকর্মী সন্দীপ সরকার রয়েছে গাড়িতে। সন্দীপ, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স কোথায় পৌঁছচ্ছে আর কতক্ষণের মধ্যে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানো যাবে কালীঘাটের কাকুকে, সুজয় কৃষ্ণ ভদ্রকে? সন্দীপ। দেখো, এই মুহূর্তে ঠাকুরপুকুর পেরিয়ে গিয়েছে অ্যাম্বুলেন্স, এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে যাবেন সুজয় কৃষ্ণ ভদ্র, এবং সেখানে আজকেই তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে রাতে, সেরকমটাই এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সম্ভবত আজকে রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আবারও ইডির টিম অ্যাম্বুলেন্স নিয়ে তারা এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রকে সম্ভবত ফিরিয়ে আনবে, সেই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই গোটা প্রক্রিয়াটায় কতটা সময় লাগবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সুমনদা, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে জোকা ইএসআই হাসপাতালের দিকে। আজকে সন্ধে 7:15 নাগাদ অ্যাম্বুলেন্স ঢুকেছিল এসএসকেএমে, এবং তারপর সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করতে মোটামুটিভাবে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে ইডির আধিকারিকরা, হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তার বিস্তারিত চিকিৎসার নথি
কি চিকিৎসা হয়েছে, কি পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কি চিকিৎসকদের পরামর্শ রয়েছে, সমস্তটার নথি তারা বুঝে নেন এবং সেই সমস্ত নথি তাদের প্রয়োজনে লাগবে, সেই কারণে সেই নথি তারা সংগ্রহ করেছেন। এখন দুজন চিকিৎসক রয়েছেন এই অ্যাম্বুলেন্সের সঙ্গে। জোকা ইএসআই হাসপাতালে যে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই 4 সদস্যের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক রয়েছেন এবং এসএসকেএম হাসপাতাল থেকে একজন চিকিৎসকও অ্যাম্বুলেন্সের সঙ্গে যাচ্ছেন, তিনিও উপস্থিত থাকবেন। যেটা সম্ভাবনা রয়েছে আজকে রাতেই হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার পরে আবার। সন্দীপ, আমি রিপিট করছি, তুমি বলছো যে আজকে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হচ্ছে, এই প্রায় ঠাকুরপুকুর পৌঁছে গেছে বলে 5 মিনিটের মধ্যে জোকা, তাও লাগবে না জোকা, কারণ বোঝাই যাচ্ছে যে বিশেষ কনভয় করেই নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে জোকা ইএসআই হাসপাতালে বিশেষ যন্ত্রে, বিশেষ ব্যবস্থায়, বিশেষ নির্দিষ্ট সফটওয়্যারে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হলো। তারপর আজকে রাতেই তাকে আবার ফেরত নিয়ে আসা হবে এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রকে, তাই তো? একেবারেই তাই। আজকে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে রাতে এবং সম্ভবত সেটা সম্ভাবনা বলতে হচ্ছে এই কারণেই যে শারীরিক অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করছে। কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে কি যাবে না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে যে কোনো সময়। সেই সমস্ত সম্ভাবনার দরজা কিন্তু খোলা থাকছে। এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে ইডির আধিকারিকরা রয়েছেন, ইডির তদন্তকারী অফিসাররা রয়েছেন, নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে এবং চিকিৎসক দলকে প্রস্তুত রাখা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। জোকা ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের সামনে তাকে নিয়ে যাওয়া হবে। মেডিকেল টিম যদি সবুজ সংকেত দেয় তারপরে কিন্তু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। নিয়ে যাওয়া মাত্রই কিন্তু কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে না, আগে মেডিকেল টিমের সামনে তাকে হাজির করা হবে। মেডিকেল টিমের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন, ইএনটি বিশেষজ্ঞ রয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন। তারা পরীক্ষার পর সবুজ সংকেত দিলে তারপর কিন্তু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং তারপর সুজয় কৃষ্ণ ভদ্রকে সম্ভাবনা রয়েছে এসএসকেএম হাসপাতালে আজকে রাতেই ফিরিয়ে আনা হতে পারে। সুমনদা, ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ পঙ্কজদা কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না, একেবারে ওখানে মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা করলেন, কণ্ঠস্বরের নমুনা এবং সম্ভাবনা যা শোনা যাচ্ছে আজকে রাতেই তাকে এসএসকেএমে ফেরত দেওয়া হবে। সুমনবাবু, নিন্দুকরা বলছেন যে অলরেডি তার গলার ভয়েসটা কি আগের জায়গাতে আছে, আপনি যে ভয়েসটা তার টেস্ট করবেন সেটা কি একদম ইনট্যাক্ট আছে? দ্যাট ইজ দ্য $1 মিলিয়ন কোশ্চেন। এবং আপনার ওই পঙ্কজদা, আমি আবার মার্জনা চাইছি আপনার কাছে, সেটা হচ্ছে আজকাল অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে আপনি গলা যতই, যদি না বিশেষ অপারেশনে আমেরিকার মতো কণ্ঠস্বর না পাল্টে দেওয়া যায়, আমি বলছি তার কারণ হচ্ছে আমাদের অ্যাকসেন্ট, আমাদের শব্দ স্বরপ্রয়োগ, এইগুলো সমস্ত কিছু এই সফটওয়্যারে রেকর্ডেড হয়। আপনার কণ্ঠস্বর চেঞ্জ হলেও সেটা ইন্ডিকেশন থাকবে। কোনো আওয়াজই না করি আপনি কি করবেন? কি বলছেন আপনি? দ্যাটস ট্রু। If I don't unfold myself, what you can do? You can do nothing. দেখবেন সেইটাই আজকে করবে। আচ্ছা, ভদ্রমশাই ঠিক সেটাই আজকে করবেন, দেখবেন। You see? কিন্তু মারাত্মক সম্ভাবনা বললেন, মানে সেটা আমি বলছি না। মানে আপনি বলছেন ভদ্রের অভদ্রতাই জায়গা যাবে। পঙ্কজদা মোটামুটি প্রেডিকশন করে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র আজকে কি করবেন, তো ফলে এটা খুব ভালো জিনিস যে পঙ্কজদা প্রেডিকশনও করছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়টা হচ্ছে সিবিআইডি এটা বুঝছে না, কষ্ট করে তেল পুড়িয়ে তাকে নিয়ে যাচ্ছে। যে তিনি যদি কথাই না বলেন তাহলে কি হবে? কিন্তু সুমনদা, এখানে প্রশ্নের জায়গা হবে আবার আদালতের দ্বারস্থ হতে হবে এজেন্সিকে, যেরকম প্রতিদিনই হচ্ছে, প্রত্যেকবার বাধা পেতে পেতে আমাদের এটাই বক্তব্য যে একটা তদন্ত, সেটার তদন্তের মতো নেই। এই জিনিসটা সম্পূর্ণ, আমি আবার বলছি, এটা সাউথের সিনেমা স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে সিবিআইডি, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে করছে। আমরা তো শুনেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রীও বটেন, তিনি নাকি সুজয় কৃষ্ণবাবুর সাথে এই হসপিটাল থাকাকালীন কথা বলেছেন। তুই কথা না বলাতে তাকে এই কথা বলুক, অসুবিধা আছে? মুখ্যমন্ত্রী এইটুকু তো কাজ তুই করতেই পারে, উনি সৎ মুখ্যমন্ত্রী, অনেস্ট মুখ্যমন্ত্রী, উনি এইটুকু কাজ করতেই পারেন। সুজয় কৃষ্ণবাবু মুখ্যমন্ত্রী কথা বলেছে মানে? মুখ্যমন্ত্রী ডামি ক্যান্ডিডেট ছিল, কি ছিল, একটু খোঁজ নাও ভাই। দেবাংশু সম্ভবত 2-3 দিন খুব মন দিয়ে টিভি দেখেনি। না না না, ওটা বুঝতে পেরেছি, এটা শুভেন্দু বাবু বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন তিনি হাসপাতালে গিয়েছিলেন, কিছু বেশ থাকতে হবে তো, মানে প্রমাণ। মানে শুভেন্দু বাবু কালকে রাত্রিবেলা ঘুমিয়ে খাট থেকে পড়ে গেছেন, এটা বলে দিলে হয়ে গেল? মানে কিছু একটা বেশ থাকতে হবে তো। এই অমিত শাহের সাথে নাকি মমতা ব্যানার্জি ফোনে কথা বলেছিলেন আমাদের ন্যাশনাল পার্টির তকমা ফিরিয়ে দিন, এই শুভেন্দু অধিকারী বলেছিলেন। কিছু প্রুফ করতে পেরেছে? আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, পেরেছে? এখানে প্রমাণ করার কি আছে? আঞ্চলিক দল একটা, কথা বলার একটা স্বভাব আছে।
কলকাতায় এই যে আমি শুধু একটা কথা বলি, এই যে এতক্ষণ আমাদের শুভময়দা গাঁজা নিয়ে খুব কথা বলছিলেন, তো এই গাঁজাটা সত্যি কি খায় আমাদের রাজ্যের দেখার দরকার আছে। কালীঘাটের দিকে খুব বিক্রি শুনেছি, এত গাঁজা চাল। আচ্ছা, কালীঘাট থেকে কিনে কাঁদিতে নিয়ে যাবো, অনেক ক্ষমতা। যাই হোক, কিন্তু কেউ গাঁজা কেস যেন না খেয়ে যায়, গাঁজা পানি কেস, এটাও কিন্তু একটা দেখার বিষয়। এখন পানি কেস চলছে না, কিন্তু সুমন, আমি বলবো যে যেটাই হোক, ইতিমধ্যে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছে, মানে কয়েকটা মাস নষ্ট হয়েছে। মানে আমি বলছি, এই মানুষটি সুস্থ ছিলেন, সেই সময়ই ভয়েস টেস্ট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি বলছি একদিকে ইডি তৎপরতা সেই সময় আমি লক্ষ্য করিনি। বারবার কোর্টে মানুষ প্রশ্ন তুলেছে যে ইডি কোর্টে যাচ্ছে না কেন, তুলেছি যে কেন কোর্টে যাচ্ছে না, কেন কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তাকে তুলে নিয়ে যাচ্ছে না। আজকে অনেকটাই উনি অসুস্থ, এবং এই অসুস্থতার কারণে যদি কোনো কারণে যদি ভয়েস টেস্টটা সত্যি কোনো আটকে যায়, বা উনি যদি কোনো সচেতনভাবে না দেন, তাহলে এন্টার ন্যায় বিচারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি বলছি এই মামলাতে ন্যায় বিচারটা, এই ন্যায় বিচারের সাথে সেই কারণে আমি পাখি নিয়ে বসার ব্যবসাটা যদি স্বীকৃত হয়, আমি জানি না। আমি বলছি যে এই ছবিগুলো সম্পর্কে তো এখনো কোনো প্রশ্ন ওঠেনি। দাভোসের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি, বা ধরুন 2015 সালে হামারা মেহুল ভাই, এগুলো নিয়ে তো কেউ কোনোদিন চ্যালেঞ্জ করেনি। আমি বলছি তো তাহলে এগুলো তো একটা কিছু রেডারে আসা উচিত, কোথাও নিয়ে আলোচনা করা উচিত। একদম ঠিক, এগুলো নিয়ে কে কবে চ্যালেঞ্জ করেছে, সমস্যা হয় কে কবে চ্যালেঞ্জ করেছে এগুলো নিয়ে? যে মমতা ব্যানার্জি স্পিকারের সামনে গিয়ে কাগজ ছিঁড়ে বলে দিচ্ছেন লক্ষ লক্ষ বাংলাদেশিকে ভোটার করছে, সেই মমতা ব্যানার্জি যে এদের সবাইকে তাড়িয়ে দিতে হবে, আর এখন সেই মমতা ব্যানার্জি কে কে ফেক ভোটার নিয়ে কথা বলেছিলেন, ফেক ভোটার আর চ্যালেঞ্জ করেছে, এক এক করে দুজনে বেশি কেউ শোনা যাবে না। আচ্ছা, এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে ওই অ্যাম্বুলেন্স ঢুকছে। এক সেকেন্ড সুমনদা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, জোকা ইএসআই হাসপাতালে সেখানে রয়েছে আমার আরেক সহকর্মী পার্থপ্রতিম ঘোষ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢুকলো। সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে সিআরপিএফ প্রহরায় ইডি নিয়ে ঢোকালো জোকা ইএসআই হাসপাতালে। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা, তারপর আজকে রাতেই নির্ধারিত আছে ভয়েস স্যাম্পল টেস্ট। পার্থ, তোমার কাছ থেকে আমি ছবিটা জানতে চাইবো। নিঃসন্দেহে একটা চূড়ান্ত তৎপরতার ছবি। ভদ্রকে নিয়ে এলো অ্যাম্বুলেন্স, একেবারেই দেখো সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হলো, এবং এই মুহূর্তে সিআরপিএফ যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে, তারা কিন্তু চারপাশ ঘিরে ধরেছেন, এবং ইডির যারা অফিসার তারাও এই মুহূর্তে রয়েছে জোকা ইএসআই হাসপাতালে। এবং জোকা ইএসআই যে হাসপাতাল, সেই হাসপাতালে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করে রাখা হয়েছে। সেখানে একটি হুইল চেয়ার রাখা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে অ্যাম্বুলেন্স থেকে নামাবার পর হাসপাতালে যে এমার্জেন্সি বিভাগ রয়েছে, সেই এমার্জেন্সি বিভাগের ভেতরে নিয়ে যাওয়া হবে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে একাধিক মেডিসিন বিভাগে যারা চিকিৎসক রয়েছেন তারা এসে আগে থেকেই উপস্থিত রয়েছেন। হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট, এছাড়া যিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনিও কিন্তু এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং দেখতে পাচ্ছ একেবারে অনেকেই এখানে যারা ভিড় করেছিলেন তাদেরকে এই জায়গা থেকে খালি করে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর যেটা মনে করা হচ্ছে কণ্ঠস্বরের নমুনা, সেটা সংগ্রহ করা হবে। কিন্তু হাসপাতাল সূত্রে আরও একটি খবর যেটা জানতে পারছি আমরা, একটি রুম সেটা প্রস্তুত রাখা হয়েছে এই এমার্জেন্সি বিভাগের ভেতরে, যেখানে কিন্তু যে ওটি রুম যাকে বলা হয় সেখানে নিয়ে যাওয়া হবে প্রথমে সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং তার পরবর্তীতে রাত্রেবেলা আজকে সুজয় কৃষ্ণ ভদ্রকে এই ইএসআই হাসপাতালে যদি রাখতে হয় সেই মতো একটা ব্যবস্থাপনাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। দেখতেই পাচ্ছ একদিকে ঠাকুরপুকুর থানার পুলিশ, পাশাপাশি যারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন, এবং এর পাশাপাশি কিন্তু ইডির যারা অফিসার তারা রয়েছেন। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য এর আগেও একদিন এই ইএসআই হাসপাতালে প্রস্তুতি রাখা হয়েছিল, এবং সেই মতো যিনি সিনিয়র ভয়েস রেকর্ডিস্ট রয়েছেন সেই সিনিয়র ভয়েস ডিসকর্ডিস ছিল, তার সঙ্গে যে ইকুইপমেন্টসগুলো থাকে সেই ইকুইপমেন্টসগুলোও ছিল, কিন্তু সেটাও দেখতে পাই আমরা শেষ মুহূর্তে সেটা সম্ভব হয়নি। কিন্তু আজকে অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হলো এবং কিছুক্ষণের মধ্যেই ওনাকে নামানো হবে অ্যাম্বুলেন্স থেকে, এবং ইতিমধ্যে সেই অ্যাম্বুলেন্স থেকে নামানোর জন্য যে পথ সেই পথ প্রস্তুত রাখা হয়েছে। একটি হুইল চেয়ার রাখা রয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে এমার্জেন্সি যে বিভাগ সেই বিভাগে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে তোমাকে যেমনটা বললাম, আমরা যে ছবি দেখতে পেয়েছি সেখানে মেডিসিন বিভাগের একাধিক চিকিৎসক
চিকিৎসক তারা রয়েছেন, হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তারা রয়েছেন, এবং একেবারে আমরা সন্ধ্যে থেকে দেখতে পাচ্ছিলাম যে সেই তৎপরতা, এবং সেই তৎপরতা দেখতে পাওয়ার পর এখন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যে নামিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার জন্য সেই কাজটাই করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই যে অ্যাম্বুলেন্সের যে দরজা, সেই দরজা খোলা হবে। অ্যাম্বুলেন্সের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন এবং তাকে নিয়ে আসার জন্য এবং তাকে যাতে নিরাপদে ভেতরে প্রবেশ করানো যায় সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রচুর সংখ্যায় সিআরপিএফের জওয়ান তারা এখানে উপস্থিত রয়েছেন থেকে কিন্তু তারা একেবারে বাইরে বার করে নিয়ে যাওয়ার জন্য যে কাজ সেটাই কিন্তু করছেন এই মুহূর্তে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে, যেটা অনুমান করা হচ্ছে যে ওনার যে ভয়েস স্যাম্পেল কালেক্ট করা, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা, সেটা কিন্তু করা হবে। এমনকি ওনাকে আজকে যদি এখানে রাখতেও হয় রাত্রেবেলা সেই মতো ব্যবস্থাপনাও কিন্তু ইতিমধ্যে সারা হয়েছে। সুমনদা। হ্যাঁ, ধন্যবাদ পার্থ। এই মুহূর্তে পর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, সুজয় কৃষ্ণ ভদ্রকে স্ট্রেচারে নিয়ে আসা হয়েছে, সামনে রাখা হয়েছে আর একটি হুইল চেয়ারও। ওটিতে সমস্ত ব্যবস্থা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যা সফটওয়্যার এবং যা কারিগরি বিষয় প্রয়োজন, একটি ওটি আলাদা করে সংরক্ষিত রাখা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জন্য। এই মুহূর্তে নিজেই নামছেন তিনি, স্ট্রেচারে করে তাকে নামানোর প্রয়োজন হচ্ছে না, নিজেই অ্যাম্বুলেন্স থেকে নামছেন সুজয় কৃষ্ণ ভদ্র। হুইল চেয়ার পাশেই রাখা, হুইল চেয়ারে বসলেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইএসআই হাসপাতাল থেকে, জোকা ইএসআই হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে সুজয় কৃষ্ণ ভদ্রকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হলো। নির্দিষ্ট ওটি যেটি খালি রাখা হয়েছে, স্যানিটাইজ করা হয়েছে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, কিন্তু তার আগে যেটা হবে সেটা হচ্ছে সার্বিক চেক আপ, একেবারে নিয়ম মেনে আইন মেনে সেই দিকেই চিকিৎসকরা সেই ব্যবস্থা করেছেন। তারপর যদি আজকে নমুনা সংগ্রহর কাজ হয়ে যায় তাহলে আজকেই রাতে তাকে এসএসকেএমে ফেরত নিয়ে যাওয়া হবে, নয়তো আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে এসএসকেএমে ফিরতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে। বুঝতেই পারলেন যে এই ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, আজ প্রায় ঘণ্টা দুয়েক সঙ্গে সুমন হয়ে গেল। আর এইখানে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। নিয়োগ দুর্নীতির কিংপিন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, আজকে জামিনের জন্য তার সুপারিশ করেছিলেন, তিনি মামলা করেছিলেন, সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেল। এমনকি বাড়িতে থেকে চিকিৎসার যে আবেদন তিনি করেছিলেন সেটাও খারিজ হয়ে গেল, আদালতে গ্রাহ্য হলো না। পরের প্রতিবেদন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন। বুধবার আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে এমনই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি যে কোনো শর্তে জামিনের কাতর আর্জি জানালেও এদিনও সেই আবেদন খারিজ করে দিল আদালত। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিল। শুনানির শুরুতেই এদিন তার আইনজীবী চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। বলেন, তারা আগেই বলেছিলেন হাসপাতালে নয় জেলে থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা করাতে চান। পার্থ চট্টোপাধ্যায়ের কিডনির সমস্যা রয়েছে, হাই ব্লাড সুগার, জয়েন্টে প্রবলেম ছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বলেন, তার নিয়মিত রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছিল মেডিকেল বোর্ড, কিন্তু অভিযোগ গত 9 মাসে পার্থ চট্টোপাধ্যায়ের রক্ত পরীক্ষাই করা হয়নি। দিনের পর দিন তিনি বিনা চিকিৎসায় রয়েছেন বলেও আদালতে এদিন অভিযোগ জানান তার আইনজীবী। এরপরই আদালতে নতুন আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। যে কোনো শর্তে জামিনের আবেদন করে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে পাঠিয়ে দিন, বাড়িতে বসেই ওনার চিকিৎসা করাতে চান তাঁরা। তিনি আরও বলেন, নাকতলা এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি রয়েছে, সেখানেই চিকিৎসা করাতে চান। জামিনের পক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যুক্তি দেন, এতদিনের মধ্যে এই মামলায় সিবিআই নতুন কোনো তথ্য দিতে পারেননি। চার্জশিটে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তিনি যে টাকা নিয়েছেন এরকম কোনো তথ্য এখনও দিতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ই হচ্ছেন নিয়োগ দুর্নীতির কিংপিন। তিনি বলেন, মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে বিভিন্ন দপ্তরে আধিকারিক ও কর্মীদের নির্দেশ দিয়ে এই দুর্নীতি করিয়েছেন এবং এক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে। টাকার ভাগ পেয়েছে সবাই, তার কিংপিন নিশ্চয়ই কোনো একজন, দুজন, তিনজনই হন, কিন্তু একটা অর্গানাইজড ক্রাইম, এ দায় কেউ অস্বীকার করতে পারবে না, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তলা তৃণমূলের নেতা পর্যন্ত। দেখুন
পার্থ চট্টোপাধ্যায় বলুন, কি অনুব্রত বলুন, কি আমাদের বনমন্ত্রী ছিলেন যিনি, কি নাম যেন, জ্যোতিপ্রিয়, একার পক্ষে তাদের এই ধরনের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা সম্ভব নয়। মমতা ব্যানার্জি আপনি জানতেন না? সব জানতেন। আজকে আমরা তদন্তের নামে প্রহসন দেখতে পাচ্ছি, তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত মানুষগুলোকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। যদি সত্যি হতো তাহলে মহামান্য আদালতও বারবার তিরস্কার করতো না সিবিআইকে যে কেন তারা তদন্ত সুরাহা করতে পারছে না। এই সমস্ত তদন্তই দিনের শেষে সেই রবি ঠাকুরের নোবেল খোঁজার মতোই থেকে যাবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই, যদিও এদিন দুপক্ষের বক্তব্য শুনে মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেন বিচারক। এরপরই জামিনের আবেদন খারিজ করে পার্থ চট্টোপাধ্যায়কে 17 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।